নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় ফাউন্ডেশন নিয়ে, অর্থাৎ আমাদের বাড়ির ফাউন্ডেশন করার সময় মিস্ত্রিরা কী কী ভুল করে থাকেন বা আমাদের সঠিক কী কী করণীয় যাতে বিল্ডিংটি অনেকদিন পর্যন্ত নিরাপদে ওইভাবেই দাঁড়িয়ে থাকতে পারে, সেই বিষয় নিয়ে আমি ডিটেলসে জানাবো। সো ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটিকে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে একটি বিল্ডিংয়ের জন্য ফাউন্ডেশন কতখানি গুরুত্বপূর্ণ, কারণ এটার ওপরই আপনার সমগ্র বিল্ডিংটি দাঁড়িয়ে থাকবে। তো ফাউন্ডেশন করার সময় আমরা কোনো রকম সয়েল টেস্ট বা সেখানকার মাটি পরীক্ষা না করেই আমরা ফাউন্ডেশনের জন্য মাটি খুঁড়তে শুরু করে দিই এবং কিছুটা গভীরে যাওয়ার পর, অর্থাৎ কিছুটা মাটি খোঁড়ার পরই আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করে দিই, কিন্তু এটি সম্পূর্ণ ভুল পদ্ধতি। তো জেনে রাখুন, আপনি যদি একতলা অথবা দুইতলা বাড়ি নির্মাণের কথা ভাবেন তাহলে আপনার ফাউন্ডেশনের জন্য সয়েল টেস্ট করার সেরকম কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি দুইতলার অধিক নির্মাণের কথা ভাবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফাউন্ডেশন করার আগে সেখানকার মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে দেখে নিতে হবে, কারণ একটি বাড়ির জন্য কোন ধরনের ফাউন্ডেশনের দরকার বা ফাউন্ডেশনের সাইজ এবং এর ডেপথ কত হতে পারে তা নির্ভর করে সেখানকার মাটির প্রকৃতির উপর। তাই ফাউন্ডেশনের কাজ শুরু করার আগে সেখানকার মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে দেখে নেবেন এবং এর ফলে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনার বিল্ডিংয়ের জন্য কোন টাইপের ফাউন্ডেশনের দরকার বা ফাউন্ডেশনের সাইজ এবং এর ডেপথ কত হতে পারে সেই সম্পর্কে। তো এরপর, অর্থাৎ ফাউন্ডেশনের মাটি খোঁড়ার পর বা ফাউন্ডেশনের কাজ শুরু করার সময় দেখবেন ফাউন্ডেশনের নিচে অনেক সময় পলিথিন বা প্লাস্টিক জাতীয় কোনো কিছুকে বিছিয়ে দেওয়া হয় এবং তার উপর কংক্রিটকে ফেলা হয়। তো এটিও একদম ভুল পদ্ধতি। তো কোনোভাবেই ফাউন্ডেশনের নিচে পলিথিন বা প্লাস্টিক জাতীয় কোনো কিছুকে ব্যবহার করতে দেবেন না। প্রথম কথা হচ্ছে, পলিথিন কখনোই নষ্ট হয় না, ফলে এতে আমাদের পরিবেশ দূষণ হয়ে থাকে। এছাড়াও ফাউন্ডেশনের নিচে পলিথিনকে ব্যবহার করার ফলে মাটির সঙ্গে ফাউন্ডেশনের বন্ডিং কখনোই ঠিকঠাক বা যথাযথ হয় না, ফলে এতে আপনার বিল্ডিংয়ের লোড ট্রান্সফারে কিন্তু বাধা পড়তে পারে। ফলে ভূমিকম্প বা অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ফাউন্ডেশনটি সরে যেতে পারে বা ফাউন্ডেশনটি বসে যেতে পারে, ফলে এতে আপনার বিল্ডিংয়ের মধ্যে ভয়ঙ্করভাবে ফাটল বা ক্র্যাক চলে আসতে পারে বা আপনার সমগ্র বিল্ডিংটির উল্টে ভেঙে পড়ার সম্ভাবনাও কিন্তু থেকেই যায়। তো এই কারণের জন্যই ফাউন্ডেশনের নিচে কখনোই পলিথিন জাতীয় কোনো কিছুকে ব্যবহার করতে দেবেন না। তো কি করবেন, প্রথমে বালি ফেলে সমস্ত ফাউন্ডেশনগুলিকে একই লেভেলে করে নেবেন এবং তারপর ব্রিক সোলিং বা ইট বিছিয়ে দেবেন এবং তার উপর কংক্রিটিং বা 2 ইঞ্চি থিকনেসে একটা পিসিসি বা ঢালাই করে নেবেন এবং তারপর ফাউন্ডেশনের কাজ শুরু করবেন। তো এইভাবে ফাউন্ডেশনের কাজ শুরু করার ফলে আপনার বিল্ডিংয়ের লোড ট্রান্সফারে কোনো বাধা পড়বে না, ফলে আপনার বিল্ডিংটি অনেক দিন পর্যন্ত নিরাপদে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে। তাই ফাউন্ডেশন করার সময় এটি অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনের মধ্যে যেমনটি দেখছেন, তো দেখুন এখানে কোনো রকম চুট ব্যবহার না করেই সরাসরি কংক্রিটকে ওপর থেকে নিচে ফেলা হচ্ছে। তো এটিকে কোনোভাবেই করতে দেবেন না। তো এখানে কি করবেন, নয় চুট ব্যবহার করবেন যাতে কংক্রিটটি স্লোপিংয়ের মাধ্যমে খুব স্লোলিভাবে ফাউন্ডেশনের মধ্যে প্রবেশ করতে পারে, আর না হয় ফাউন্ডেশনের মধ্যে কেউ একজন থাকবেন এবং তিনি কংক্রিটটিকে ফাউন্ডেশনের মধ্যে ঢেলে দেবেন। তো জেনে রাখুন, অধিক উচ্চতা থেকে কংক্রিটকে নিচে ফেলা হলে কংক্রিটের মধ্যে থাকা সিমেন্ট, বালি, পাথর বা জল এগুলি একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়, ফলে ঢালাইটি সঠিকভাবে জমাটি বাঁধে না। অর্থাৎ সেই কংক্রিট স্ট্রাকচারটির মধ্যে সহজেই কিন্তু হানিকম চলে আসবে, অর্থাৎ সেই স্ট্রাকচারটি খুবই দুর্বলভাবে অবস্থান করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনার বিল্ডিংয়ের মেন ফাউন্ডেশন সেটাই কিন্তু দুর্বল হলো। তাহলে আপনার বিল্ডিংটি কীভাবে দাঁড়িয়ে থাকবে, তাই না? তাই অবশ্যই 1.5 মিটারের বেশি উচ্চতা হলে ফাউন্ডেশন বা যে কোনো কাস্টিংয়ের জন্য অবশ্যই চুট ব্যবহার করবেন, আর না হলে যেটা বললাম, কেউ একজন থাকবেন এবং তিনি আস্তে করে সেটিকে বা কংক্রিটটিকে ঢেলে দেবেন। তো এটি অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আপনারা স্ক্রিনের মধ্যে যেমনটি দেখছেন, তো দেখুন এখানে ফাউন্ডেশনের মধ্যে কলমের শাটারিং হিসাবে ব্রিক ওয়ার্ক বা ইটের গাঁথনি করা হচ্ছে। তো এটি করা সঠিক পদ্ধতি না ভুল পদ্ধতি তার ডিটেলসে জানুন। তো দেখুন, এটি করার ফলে একটা বিশেষ সুবিধা রয়েছে। কী সুবিধা? নাকি এটি করার ফলে আপনার একটা পার্মানেন্ট শাটারিং হয়ে থাকলো, ফলে মাটির তলায় সেই কংক্রিট স্ট্রাকচারটি জল বা মাটির অবাঞ্ছিত উপাদানের হাত থেকে সহজেই রক্ষা পাবে বা নিরাপদে থাকবে। তো শুধুমাত্র এই সুবিধাটাই লক্ষ্য করা যায়। এছাড়াও এর কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে, তো যেগুলিকে আমি একে একে ব্যাখ্যা করব। তার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শাটারিংয়ের বিকল্প পদ্ধতি হিসাবে ব্রিক ওয়ার্ক বা ইটের গাঁথনি করা ঠিক হবে না ভুল হবে। তো চলুন এবার এর অসুবিধার দিকগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, এই ধরনের শাটারিং আপনার জন্য অনেক ব্যয়বহুল, কারণ এখানে অনেক মেটেরিয়ালস ওয়েস্টেজ হয়। অর্থাৎ এখানে অপ্রয়োজনে বা অকারণে ইটকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ অনেক সংখ্যক ইটও এখানে নষ্ট হচ্ছেই এবং এরই সঙ্গে
অনেক সংখ্যক সিমেন্ট এবং বালিও নষ্ট হচ্ছে। তাই এই ধরনের শাটারিং করলে আপনার কিন্তু অনেকগুলো টাকা অকারণে খরচ হতে পারে। দ্বিতীয়ত, এই ধরনের শাটারিং থাকার ফলে আপনি খুব ভালোভাবে ভাইব্রেটর ইউজ করতে পারবেন না, কারণ ভাইব্রেটর ব্যবহার করার ফলে তার কম্পনের জন্য গাঁথনিটি ভেঙে যেতে পারে বা মশলার জয়েন্ট খুলে গিয়ে ইটগুলি গাঁথনি থেকে বেরিয়ে আসতে পারে। সো এই কারণের জন্যই আপনি ভালোভাবে ভাইব্রেটর ব্যবহার করতে পারবেন না। অপরপক্ষে ভাইব্রেটর ব্যবহার না করার ফলে আপনার কলমটির মধ্যে বা সেই কংক্রিট স্ট্রাকচারটির মধ্যে সহজেই কিন্তু হানিকম চলে আসবে বা হানিকম দেখা দেবে, এবং এর চারপাশে ইটের গাঁথনি থাকার ফলে আপনি হানিকমগুলিকে কোনোভাবেই রিপেয়ারিং করতে পারবেন না, ফলে সেটি ওই অবস্থাতেই মাটির তলায় থেকে যাবে। তো বুঝতেই পারছেন কতটা দুর্বলভাবে কলমটি মাটির তলায় অবস্থান করছে, যেটা আপনার বিল্ডিংয়ের লোড নিতে সক্ষম নাও হতে পারে। তাই এই ধরনের শাটারিং করার আগে অবশ্যই একবার চিন্তাভাবনা করবেন। এছাড়াও এর আর একটা মারাত্মক অসুবিধার দিক বলছি। তো আমরা সকলেই জানি যে ইট কিন্তু জল শোষণ করে। তো ঢালাই করার সময় কংক্রিটের মধ্যে থাকা সমস্ত জলটি কিন্তু এই ব্রিকওয়ার্কটি শুষে নেবে, ফলে জমাট বাঁধার সঠিক সময়ের আগেই কংক্রিটটি ড্রাই হতে আরম্ভ করবে। ফলে কংক্রিটের ওপরে দেখবেন অসংখ্য ছোটো ছোটো ক্র্যাকের সৃষ্টি হয়। তো এই ধরনের শাটারিং করলে এই অসুবিধাগুলি লক্ষ্য করা যায়। তো যাই হোক, তো ফাউন্ডেশন করার সময় এই ভুলগুলি কখনোই করবেন না বা করতে দেবেন না, কারণ আপনার শিকড়ে যদি নড়বড়ে বা কমজোরি হয় তাহলে আপনার বিল্ডিংটি কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই ফাউন্ডেশন করার সময় একটু দেখে নেবেন। এছাড়াও বন্ধুরা, টাই বিম বা প্লিন্থ বিম ঢালাই করার সময়ও আমরা অনেক ভুল করে থাকি, যেগুলিকেও কখনোই করা উচিত নয়। তো সেই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং এই চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিন, ওপরের আই বটম এবং এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। তো ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরদিন দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।